তাহলে দেখো আমরা আয়নিক বন্ধনটা পড়ছি। এই আয়নিক বন্ধনটা কি, আমরা যদি ফার্স্ট অফ অল সেটা জানার চেষ্টা করি, তাহলে মূলত এই বন্ধনটা হয় ইলেকট্রন আদান প্রদানের মাধ্যমে। এখানে মূলত ধাতুসমূহ ইলেকট্রন ত্যাগ করে আর অধাতুসমূহ ইলেকট্রন গ্রহণ করে। আর ধাতুসমূহ হচ্ছে পজিশনের বাম দিকে অবস্থিত। এখন কারা ধাতু সেটা যদি আমরা বলতে চাই, গত ক্লাসও তোমাদেরকে একটু করে বলেছিলাম, যে সকল মৌলের শেষ কক্ষপথে একটা, দুইটা বা তিনটি ইলেকট্রন থাকে তারা সহজে ইলেকট্রন ত্যাগ করতে পারে, এবং এই ত্যাগ করার উপর ভিত্তি করে একটা ইলেকট্রন ত্যাগ করলে একটা প্লাস, দুইটা ইলেকট্রন ত্যাগ করলে দুইটা প্লাস, আর তিনটি ইলেকট্রন ত্যাগ করলে তিনটা প্লাস। এইভাবেই মূলত তোমার ধাতুগুলো ইলেকট্রন ত্যাগ করে। আর এই যে তারা ইলেকট্রন ত্যাগ করে একটা প্লাস, দুইটা প্লাস বা তিনটা প্লাসে পরিণত হয়, এইগুলাকে বলা হয় ক্যাটায়ন। তাহলে ক্যাটায়নের সংখ্যা হচ্ছে কি স্যার? ধনাত্মক আধান বিশিষ্ট আয়নকে বলা হয় ক্যাটায়ন। আর একইভাবে অধাতু সমূহ সহজে ইলেকট্রন গ্রহণ করতে পারে। সাধারণত যাদের শেষ কক্ষপথে 5টা, 6টা বা 7টা ইলেকট্রন থাকে তারাই সহজে ইলেকট্রন গ্রহণ করে, এবং সেই প্রেক্ষিতে তাদের মধ্যে একটা গ্রহণ করলে একটা মাইনাস, দুইটা গ্রহণ করলে দুইটা মাইনাস, তিনটা গ্রহণ করলে তিনটা মাইনাস হয়। আর এই যে অধাতুগুলো যে ইলেকট্রন গ্রহণ করে ঋণাত্মক আয়নে পরিণত হয়, ওই আয়নগুলাকে বলা হয় অ্যানায়ন। অর্থাৎ আমরা অ্যানায়ন বলতে কি বুঝি বললে আমরা বলতে পারি স্যার ঋণাত্মক আধান বিশিষ্ট আয়নকে অ্যানায়ন বলা হয়। আর এই ক্যাটায়ন এবং অ্যানায়নের মধ্যে একটা আকর্ষণের মাধ্যমে একটা স্থির তড়িৎ চৌম্বকীয় বল সৃষ্টি হয় বলে এটার অপর নাম হচ্ছে তড়িৎযোজী বন্ধন। অর্থাৎ আয়নিক বন্ধনের আরেকটা নাম আছে, সেটা হচ্ছে তড়িৎযোজী বন্ধন। এই বিষয়টা ক্লিয়ার? প্রমিত, তুমি আমাকে বলো যে স্যার ধাতুগুলা ইনশাল্লাহ। প্রমিত তুমি বলো। হুম, উপরে উপরে ডান দিকে, উপরে ডান দিকে, ডান পাশে উপরে, ডান পাশে উপরে। প্রমিত বলো, ধাতুগুলা পজিশনে সাধারণত কোন দিকে অবস্থান করে, বামে নাকি ডানে? না, ধাতুগুলা বামে অবস্থান করে। তুমি এদের গ্রুপগুলা দেখো না, 1 2, মানে এগুলা হচ্ছে এদের একটা আনুপাতিক, মানে আমি একটা জাস্ট একটা নমুনা দিলাম। হুম, এরপর অধাতুগুলা কোন দিকে অবস্থান করে প্রমিত? ইয়াস 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 ইয়াস, ইউ আর রাইট। 15, 16, 17 এই গ্রুপগুলো হচ্ছে মূলত অধাতু। তবে এগুলা ছাড়াও আছে, আমি জাস্ট একটা তোমাকে একটা নমুনা দিলাম। তাহলে ধাতুগুলা সবসময় ক্যাটায়নে পরিণত হবে কারণ তারা ইলেকট্রন ত্যাগ করে, আর অধাতুগুলা সবসময় অ্যানায়নে পরিণত হবে কারণ এরা ইলেকট্রন গ্রহণ করে। জাস্ট তোমাকে যদি বলে ক্যাটায়ন কি বা অ্যানায়ন কি, যদি এই সংজ্ঞাটা বলে, জান্নাতুল বলো তো ক্যাটায়ন কি বা ক্যাটায়ন কাকে বলে? জান্নাতুল, সাদিদ বলতে পারবা? আর ক্যাটায়ন? ওকে, থ্যাংক ইউ। তাহলে আমরা এটাই বুঝতে পারলাম আপাততে, ধাতু এবং অধাতুর মধ্যে এই আয়নিক বন্ধনটা হয় বা ইলেকট্রন আদান প্রদানের মাধ্যমে এই আয়নিক বন্ধনটা হয়। আর যেটা সবচেয়ে বড় সংজ্ঞা, যেটা সবচেয়ে পারফেক্ট, এই যে ইলেকট্রন আদান প্রদানের মধ্যে এখানে যে একটা স্থির বৈদ্যুতিক আকর্ষণের সৃষ্টি হয়, আহ, যেটা হচ্ছে, আমি তো যেটাকে তোমাদেরকে বলেছি তড়িৎযোজী বন্ধন, যেটার অপর নাম হচ্ছে তড়িৎযোজী বন্ধন। এই সম্পূর্ণ সংখ্যাটা তোমরা শীটের মধ্যে পূর্ণাঙ্গ রূপে পেয়ে যাবা। এটা হচ্ছে সবচেয়ে পারফেক্ট একটি সংজ্ঞা। এখন আমরা উদাহরণের মাধ্যমে বোঝার চেষ্টা করব এরা যে আসলে যে আয়নিক বন্ধন কিভাবে গঠিত হয়। এখানে কিন্তু দেখো, এই যে খুব সুন্দর একটা দিছে, ইলেকট্রোস্ট্যাটিক আকর্ষণ বলের মাধ্যমে সৃষ্ট বন্ধনের নাম হচ্ছে আয়নিক বন্ধন। অর্থাৎ ইলেকট্রোস্ট্যাটিক আকর্ষণ বল হচ্ছে কি ক্যাটায়ন এবং অ্যানায়নের মধ্যে যে আকর্ষণটা হয়, এই আকর্ষণ বলের মাধ্যমে একটা হালকা একটা বিদ্যুতের সৃষ্টি হয়, হালকা বা বেশি যাই হোক একটা তড়িতের সৃষ্টি হয়। এটাই হচ্ছে মূলত তড়িৎযোজী বন্ধন বা আয়নিক বন্ধনের মেইন বিশেষত্ব। তা আমরা এখানে কিছুই এক্সাম্পল দেই নাই, কিছুই দেই নাই, কিন্তু তারপরও আমাদেরকে এখানে কিছু আয়নিক বন্ধনের যে এক্সাম্পল রয়েছে সে সম্পর্কে আমাদেরকে জানতে হবে। এরপর আমরা সমযোজী বন্ধন বা কোভ্যালেন্ট বন্ড এর পরে জানবো। আমরা আয়নিক বন্ধনটা কিভাবে হয় সেটা তো আমাদের জানার বিষয়। যদিও তোমরা ক্লাস 8-এ এ সম্পর্কে জেনেছো, 100% জেনেছো, আমি শিওর। আমি সবচেয়ে যেটা সহজ আমি সেই এক্সাম্পলটা এখানে দিচ্ছি, সবচেয়ে যেটা সহজ একেবারে। নাম্বার 1 আমি এখানে যেটা দিচ্ছি সেটা হচ্ছে NaCl এর গঠন। একদম, যদি না বুঝো সরাসরি বলবা যে স্যার আমি এটা বুঝতে পারিনি, ডিরেক্টলি বলবা NaCl এর গঠন। যদিও এখানে আমরা একেবারে আয়নিক গ্রুপ থেকে শুরু করে সবগুলা দিব। এই যে NaCl এর গঠন দিলাম,
অর্থাৎ NaCl বলতে তোমরা জানো সোডিয়াম ক্লোরাইডের গঠন। তো ফার্স্ট অফ অল আমাদের সোডিয়ামের যে ইলেকট্রন বিন্যাস, শক্তি স্তরের ইলেকট্রন বিন্যাস, যেটা প্রধান শক্তি স্তরের ইলেকট্রন বিন্যাস ক্লাস 8 থেকে জানি, সেটা উপশক্তি স্তর বা যেটা SPDF সেটার কথা আমি বলি নাই। আমি শুধু শক্তি স্তর বা যেটা উল্ট মেথড তার কথা বলেছি। তো প্রথমে আমরা সোডিয়ামের জন্য একটা ইলেকট্রন বিন্যাস করতেছি, দেখো ঠিক আছে। সোডিয়ামের ইয়া কয়টা, শক্তি স্তর কয়টা? 3টা। তাহলে আমরা 3টা দিলাম। পাশাপাশি ক্লোরিনের মধ্যেও মেবি 3টা। ইয়েস, তাহলে আমরা এই পাশে ক্লোরিনেরটা নিচ্ছি। এটা হচ্ছে ক্লোরিনের প্রথম শক্তি স্তর, আর মেবি এটা সেকেন্ড। এগুলো বড় ছোট হলে নো প্রবলেম, জাস্ট 3টা শক্তি স্তর দিলেই ইটস এনাফ। সাদিক ঠিক আছে, বুঝতে পারছো? ডান। এবার আসো, আমি এখানে দিলাম সোডিয়াম, ওকে, আর এখানে দিলাম তোমার ক্লোরিন। ডান। এই সাদিক বলবা, আমাকে হেল্প করবা। সাদিক, প্রথম শক্তি স্তরে কয়টা ইলেকট্রন থাকে মনে আছে? সূত্র, ইয়েস, 2n স্কয়ার সূত্র, 2n স্কয়ার, 2n স্কয়ার সূত্রের কথা ভুলে গেছো মেবি। 2n স্কয়ার এই সূত্রটা। তাহলে প্রথম শক্তি স্তরে n এর জায়গায় 1 বসাও, তাহলে 2টা হবে। তাহলে আমি উপর একটা দিলাম, নিচে একটা দিলাম। ইয়েস, ভেরি গুড, পরেরটায় 8টা। আমরা জানি সোডিয়ামের মধ্যে ইলেকট্রন কয়টা থাকে? মেবি, ইয়েস ঠিক। আমি তো 13টা বলতে চাইছিলাম, মনোযোগ আছে কিনা সেটা টেস্ট করার জন্য। আচ্ছা, অলরেডি 10টা হয়ে গেল। আর একটা আমি এই পাশে দিলাম কারণ আমি সরাসরি এর সাথে কানেক্টেড করব তাই। এবার ক্লোরিনের ইলেকট্রনগুলো দিচ্ছি। এটা আর্ট করতে হবে 100%, মানে এটা এটা চিত্রের মাধ্যমে উপস্থাপন করতে হবে। তাহলে এখানেও প্রথম শক্তি স্তর এই অধ্যায়টা স্যার আগে করাইছিলেন। আগে মেবি একটু করে হয়তো বা টেনেছিলাম, আগে করেনি হয়তো বা কোনো কারণে একটু করে, হয়তো বা এখানে বাধ্য হয়ে ইয়া করতে হয়েছে, সর্বোচ্চ এটা হইতে পারে। এক ক্লোরিনের ক্ষেত্রে 17টা না, আমি তো 10টা দিয়েছি, তাহলে এর পরেরটাতে 7টা দিলে ইটস এনাফ, তাই না? একটু ইয়া হয়ে যাচ্ছে আমার, তোমরা একটু দেখে শুনে দিবা। আমি মোটামুটি কক্ষপথগুলোর মধ্যে দেওয়ার চেষ্টা করেছি। এই যে একটা। এখন দেখো স্যার, আমরা একটু আগে স্থিতিশীলতা পড়েছি। এখন সোডিয়াম দেখো, সে যদি এই ইলেকট্রনটা ত্যাগ করে, তার জন্যই কিন্তু ভালো। হ্যাঁ, আয়নিক বন্ধন করাচ্ছি। এখন ভালো করে দেখো, সোডিয়াম যদি এই ইলেকট্রনটা ত্যাগ করে, অর্থাৎ সে যদি এই ইলেকট্রনটাকে এখানে দিয়ে ফেলে, ভালো করে দেখো, এই ইলেকট্রনটাকে যদি এখানে সে নিয়ে আসে, তাহলে তার জন্য ভালো। কারণ সেই ইলেকট্রনটা চলে গেলে এই কক্ষপথের কোনো আর দাম নাই। এখন সোডিয়ামের ক্ষেত্রে কয়টা ইলেকট্রন সর্বশেষ শক্তি স্তরে? 8টা। এখন সর্বশেষ শক্তি স্তরে যেহেতু 8টা, তাহলে কিন্তু সে অষ্টক নিয়ম মেনে চলেছে। তার মানে সোডিয়াম বলবে, এই আমার সাথে আজকে থেকে কেউ কথা বলবা না, আমি আজকে থেকে সোডিয়াম না। আমার ইলেকট্রন বিন্যাসের কাঠামো দেখো, আমার 10টা ইলেকট্রন আছে, আমি বর্তমানে নিয়নের ইলেকট্রন বিন্যাসের কাঠামো অর্জন করেছি, তাই আমি নিজেকে এখন থেকে নিষ্ক্রিয় গ্যাস দাবি করতেই পারি, তাই না? ঠিক না? এই ঠিক না আনিকা, মৌ, সুমাইয়া, ঠিক আছে? তাহলে তো ঘটনা ঠিক আছে না? সোডিয়াম যদি কোনো কারণে এই ইলেকট্রনটা ত্যাগ বলতে সে যেদিকে ইচ্ছে সেদিকে ত্যাগ করুক, সেটা আমার কোনো বিষয় নয়, চাও সে যদি কোনো কারণে এটা ত্যাগ করতে পারে, তাহলে তার ওই তৃতীয় শক্তি স্তরটা থাকবে না। তাহলে সেকেন্ড শক্তি স্তরে তার 8টা ইলেকট্রন, সে অষ্টক নিয়ম মেনে চলেছে এবং বর্তমানে তার 10টা ইলেকট্রন, সুতরাং তাকে আমরা বলতে পারি নিয়নের কফি ভার্সন। ওকে ডান, আচ্ছা দিয়ে দিই আপাতত, পরে পরে এটা নিয়ে আমরা মিটিংয়ে বসবো। আপাতত ইলেকট্রন দিয়ে দিই, পরে নিয়ে নিবো আর কি, সমস্যা নেই। এবার আচ্ছা দিয়ে দিলাম, যাও। আচ্ছা, আচ্ছা এই দেখে দিলাম। সাবিহা কই? সাবিহা, আচ্ছা। এবার দেখো এখানে ক্লোরিনের বেলা একটু লক্ষ্য করে দেখো তো, তার তো আগে 7টা ইলেকট্রন ছিল সর্বশেষ শক্তি স্তর, এখন ওই হলুদ একটা আসার কারণে তার এখন টোটাল 8টা ইলেকট্রন হয়েছে কিনা দেখো তো। তাহলে সেও তো বলবে, আয় রে সোডিয়াম, তুমি যেমন অষ্টক নিয়ম মেনে চলেছো, আমিও তো অষ্টক নিয়ম মেনে চলেছি। তোমার যেমন লাস্ট কক্ষপথে 8টা, আমারও তো লাস্ট কক্ষপথে 8টা। তাইলে তুমি যেমন নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস কাঠামো অর্জন করেছো, নিজেকে স্থিতিশীলতা দাবি করেছো, আমিও তো নিজেকে স্থিতিশীলতা দাবি করতে পারি। এখন আমার মোট ইলেকট্রন সংখ্যা হয়েছে 18, তার মানে এখন থেকে আজকে থেকে আমাকে আর ক্লোরিন বলবা না, আজকে থেকে আমাকে আর্গন বলতে পারো।
তাই না? এখন এই ইলেকট্রন ত্যাগের কারণে সোডিয়ামেরও লাভ হয়েছে, আর ইলেকট্রন গ্রহণের কারণে ক্লোরিনেরও লাভ হয়েছে। অর্থাৎ এখানে লাভ ছাড়া কেউ ব্যবসা করতে আসে নাই, দুজনেই ব্যবসা করতে এসেছে উইথ লাভ সহ। ঘটনা ঠিক আছে? ঠিক আছে, পারফেক্ট। এই ঠিক আছে কিনা কেউ বলে না কেন? এখন এটাকে তো স্যার আমাকে ওই চিত্রের মাধ্যমে, মানে ইয়ার মাধ্যমে দেখাইতে হবে, একটা চিহ্নের মাধ্যমে দেখাইতে হবে এই ইলেকট্রনটা যেখানে গেছে। সো আমি এদিকে একটা চিহ্ন দিলাম, দেন আর একটা চিহ্ন দিলাম জাস্ট এই বরাবর, যাতে এটা বুঝাইতে পারি এই ইলেকট্রনটা ঠিক এই জায়গায় গিয়েছে। এখন এই জিনিসটাকে তো আমাকে আয়নিক আকারে বিশ্লেষণ করে দেখাইতে হবে এখানে মূলত কাহিনীটা কি ঘটেছে। ঠিক আছে, এখন সোডিয়াম যখন এই ইলেকট্রনটা ত্যাগ করে ফেললো, তখন সোডিয়ামের মধ্যে কি তৈরি হলো সেটা এখন আমরা দেখব। সোডিয়ামের মধ্যে এখন যেটা হয়েছে সেটা আমরা এখন তোমাদের সামনে জাস্ট অঙ্কন করে দেখাচ্ছি। যেমন আমাদের সেই কাঙ্ক্ষিত সোডিয়াম সাহেব দিলাম, তার ইলেকট্রন কয়টা? এখন বর্তমানে তার ইলেকট্রন হচ্ছে 10টা, তাহলে দিলাম এখানে 8টা দিলাম। আচ্ছা দাঁড়াও, এগুলো অন্য কালার দিই, নাহলে বুঝতে সমস্যা হবে। আমি দিলাম, এই যে সে কিন্তু কয়টা ইলেকট্রন ত্যাগ করেছে বলো তো বাবা? সে একটা ইলেকট্রন ত্যাগ করেছে, তাই আমরা তার মাথার উপর একটা প্লাস দিতেই পারি। একইভাবে আমাদের সেই যে কি যে বলে ক্লোরিন সাহেবেরটা একটু লক্ষ্য করে দেখো তো, তার মধ্যে কি কাহিনীটা ঘটেছে। ক্লোরিন সাহেব, এই যে ক্লোরিন সাহেব এখানে ছিল, প্রথম কক্ষপথে তো 2টা, এর পরেরটাতে 8টা, এর পরেরটাতেও কয়টা? 8টা। এখন ইলেকট্রনগুলো আগে দিয়ে ফেলি। আচ্ছা এখন আমি এভাবে গুল দিয়ে দিচ্ছি, সমস্যা নেই। একটাতে ক্রস দিলে আরেকটাতে গুল দিও, মানে বৃত্ত দিও, যাতে স্পষ্ট করে বোঝা যায় কোনটা কার। ঠিক আছে, পারলে এগুলো একটু বৃত্ত করে দাও, জিনিসটা দেখতে সুন্দর দেখাবে। আর ভিতরের গুলা কি মোছার কোনো সুযোগ আছে? আছে। আহা, সম্পূর্ণটাই তো মুছে ফেললাম। ঠিক আছে, তাহলে লাস্ট কক্ষপথেও কয়টা? 8টা দিয়ে দিলাম। তাহলে 8টা মোটামুটি হইলো। কিন্তু এখন কথা হচ্ছে সে কয়টা ইলেকট্রন রিসিভ করেছে বা গ্রহণ করেছে? সে একটা ইলেকট্রন রিসিভ করেছে, তাইলে তার ওই যে মাথার উপর একটা কিসের সৃষ্টি হবে? মাইনাসের সৃষ্টি হবে, যেহেতু সে একটা ইলেকট্রন রিসিভ করেছে। এবার এই জিনিসটাকে যদি আমরা আয়নিক আকারে বিশ্লেষণ করতে চাই, তাহলে আমাদের সেই সোডিয়াম সাহেব একটা ইলেকট্রন ত্যাগ করে সে একটা প্লাসে পরিণত হয়েছে। একইভাবে আমাদের সেই ক্লোরিন সাহেব ওই ত্যাগকৃত ইলেকট্রনটা, যে কয়টা ইলেকট্রন ত্যাগ করেছে সেই কয়টা ইলেকট্রন গ্রহণ করে সে Cl মাইনাসে পরিণত হয়েছে। এখন আমরা যদি বিষয়টাকে মানে ক্লিয়ার করার চেষ্টা করি, তাহলে মাইনাসের ইলেকট্রন প্লাসের ইলেকট্রন ইজ স্টার্ট আ গুড বাই। তাহলে এখানে আছে আমাদের সেই সোডিয়াম সাহেব, আর যোগ নিচে আছে আমাদের সেই ক্লোরিন সাহেব। এরপর আমাদের ডান পাশে আছে একটা হচ্ছে সোডিয়াম আয়ন, যেটা হচ্ছে একটা ক্যাটায়ন। আবার আরেকটা আছে কি? ক্লোরাইড আয়ন, যেটা হচ্ছে একটা অ্যানায়ন। এখন এই ক্যাটায়ন আর অ্যানায়ন বেশিক্ষণ স্থির থাকতে পারে না, তারা বলে আমরা দুজন একসাথে হয়ে যাব, তখন এটাকে বলা হয় NaCl বা সোডিয়াম ক্লোরাইড, যেটাকে আমরা খাবার লবণ বলতে পারি। ইজ দেয়ার এনি কোয়েশ্চেন? বলো। নিচের লাইনটা যোগ করেছি বাবা, শুধু যোগ করেছি। মাইনাসের ইলেকট্রন প্লাসের ইলেকট্রন ক্যান্সেল, আর এখানে সোডিয়াম আর ক্লোরিন, আর এখানে সোডিয়াম আয়ন ক্লোরাইড আয়ন, দুটো একসাথে NaCl গঠন করেছে। তাসমিয়া বুঝছো? হ্যাঁ, সবসময় যোগ করতে হবে। আমরা তো একটা এক্সাম্পল দিয়েছি যেটা বহুল আলোচিত, একেবারে ইতিহাসের সবচেয়ে আলোচিত যেটা এক্সাম্পল, আমরা সেটাই দিয়েছি। একটু পর আমরা আরো অনেকগুলো এক্সাম্পল নিয়ে কাজ করব এই আয়নিক বন্ধনে। তাসমিয়া বলো। আচ্ছা এটা বুঝতে পারো নাই, সমস্যা নাই, এখন আরেকটা দিচ্ছি এক্সাম্পল, নো প্রবলেম। NaCl বুঝতে পারো নাই তো কি হয়েছে? ক্যাসিএল বুঝবো। ক্যাসিএল বুঝছো? সোডিয়ামের বড় ভাই পটাশিয়াম।